বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন ডিসেম্বর মাসের 25 তারিখে। তার এই আগমন নিয়ে নানা রকম সন্দেহ ছিল, বিতর্ক ছিল, পক্ষ এবং বিপক্ষের নানা রকম কথাবার্তা ছিল। যারা বলেছিলেন যে তারেক রহমান সাহেব আসবেন না বা আসতে পারবেন না, শেষ দিন পর্যন্ত যারা অটল ছিলেন 25 তারিখ সকালবেলা পর্যন্ত, এবং অনেক আশঙ্কা করেছিলেন যে তিনি হয়তো আসতে যদি পারেনও এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না। এই যে যারা হতাশাবাদী যে গ্রুপটি ছিল, তাদের মুখে রীতিমতো চুনকালি দিয়ে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং দেশের মাটিতে পা রেখে খালি পায়ে তিনি মাতৃভূমির মাটিকে সম্মান জানিয়েছেন, আবেগপ্রবণ হওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তিনি নেতাকর্মীদের মাঝে চলে এসেছেন 300 ফিটের সংবর্ধনা স্থলে। এবং দিনটি কোনো রকম নেতিবাচক কোনো বিষয় ছাড়া চমৎকারভাবে শেষ হয়েছে। আর এতে করে বিএনপি যারা সমালোচক, তাদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। যারা প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রতিদ্বন্দ্বী, তাদের মন খারাপ হয়ে গেছে। আর তারেকবিহীন বাংলাদেশে যারা নানাভাবে ছড়ি ঘোরাতেন ক্ষমতার, তারা এখন নতুন করে ভাবছেন যে ছড়িটা বের করবেন কি করবেন না, করা ঠিক হবে কি হবে না, ইত্যাদি নানা কথাবার্তা। এই গেল এক। 2 নম্বর হলো যে সুদূর প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে দল চালিয়েছেন, সেই বাংলাদেশে অনেক অনেক ব্যক্তি তারা জনাব তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে যে ফায়দা লোটার চেষ্টা করেছেন এবং কেবলমাত্র তারেক রহমান সাহেবের ভয় দেখিয়ে তারা যে আর্থিক সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কমিটি বিক্রি করেছেন, এরকম লোকজন রয়েছেন অনেক, যাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এখন যারা অভিযোগ করতে আসবেন জনাব তারেক রহমান সাহেবের কাছে, সেটার পরিণতি কি হবে? আবার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে তাদের ব্যাপারে তারেক রহমান সাহেব কি ভূমিকা নেন, এটার উপর কিন্তু ওনার ভবিষ্যৎ নির্ভর করবে। উনি যখন লন্ডনে ছিলেন অনেক বিষয় তিনি জানতেন বা অনেকে তার কাছে অভিযোগ করতেন, কেউ টেলিফোনে করতেন, কেউ হয়তো ওনার সাথে গিয়ে দেখা করে করতেন। উনি তার সুদূর প্রবাসে থাকার কারণ দেখিয়ে অনেক বিষয় তিনি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু যেহেতু এখন সরাসরি তিনি বাংলাদেশে আছেন, কাজেই এখন তার দলের যে কোনো দুর্বলতা, যে কোনো অক্ষমতা, যে কোনো অনিয়ম, এটি তিনি দায় এড়াতে পারবেন না, তাকে এই দায় নিতে হবেই। কাজে এগুলির উপরে তার অনেক কিছু নির্ভর করবে। আর তাকে এই সময়টিতে সবচেয়ে বেশি তাকে যে রক্ষা করতে পারবে, সেটা হলো প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তিনি যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না হন, তার নেতাকর্মীরা যদি অবাধে বাংলাদেশে দাপট দেখাতে পারে, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে তাদের পরিণতি ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের চাইতে 1000 গুণ খারাপ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য হয় কি, যখন কোনো একটা সমাজে প্রতিযোগিতা না থাকে, আমাদের প্রকৃতিটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তাপ চাপ দিয়ে। অর্থাৎ আপনার চারিদিক থেকে বাতাসের চাপ থাকবে, মাটিতে আপনার একটা টান থাকবে, মাধ্যাকর্ষণ শক্তি থাকবে, মহাকর্ষণ শক্তি থাকবে, আকাশ থেকে টানতে থাকবে, এবং আপনার শরীরটিকে আপনি ব্যালেন্সে রাখতে পারবেন। কিন্তু এই ব্যালেন্সটা যেখানে থাকে না, বাতাস থাকে না, আলো থাকে না, সেখানে মানুষ হাওয়ায় উড়তে থাকে চাঁদের দেশের মতন করে। এই জন্য আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকা যে কোনো একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে ভালো। রাজনীতিতে সবসময় আপনি পৃথিবীর যত বিখ্যাত লোক দেখেন, সব লোকেরই রাজনৈতিকভাবে প্রবল প্রতিপক্ষ ছিল এবং এই জন্যই তারা ভালো করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জমানাতে তিনি যখন ক্ষমতায় এলেন, তখন প্রথম তার জন্য যে সমস্যা দেখা দিল সেটা হলো জাসদের বাড়াবাড়ি। অর্থাৎ 7ই নভেম্বরে যে বিপ্লবটি জাসদ করেছিল, তার জন্য তারা মনে করত যে জাসদই হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্যায় পড়েছেন এনসিপির দ্বারা, বা যে সমস্যায় তিনি পড়েছেন সেই সমন্বয়কদের দ্বারা, ঠিক একই সমস্যায় জিয়াউর রহমান সাহেব পড়েছেন জাসদের দ্বারা। তো জাসদের সেই হাত থেকে বাঁচার জন্য তাকে নিষ্ঠুর হতে হয়েছে। দ্বিতীয় তার যে সমস্যা সেটা হলো তার জমানাতে হঠাৎ করে
দক্ষিণপন্থী গ্রুপ শক্তিশালী হয়ে পড়ে। জামাত শক্তিশালী হয়, মুসলিম লীগ শক্তিশালী হয়, এবং জামাত এবং মুসলিম লীগের মদত পুষ্ট পাকিস্তান ফেরত সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা জিয়াউর রহমানের জন্য রীতিমতো আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়। এবং জিয়াউর রহমান সাহেব যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, আর অন্যদিকে যেহেতু মুক্তিযুদ্ধের যারা সপক্ষ শক্তি তাদের আউস্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ সেই সময়টাতে ছিল, ফলে ওই শূন্যটাতে যেভাবে মুসলিম লীগ জামাত দখল করেছিল, ঠিক একই অবস্থা কিন্তু এখন বাংলাদেশের দক্ষিণপন্থীদের আওয়ামী লীগের অবর্তমানে তাদের যে শক্তিমত্তা, এটা জিয়াউর রহমানের জামানাতে যতটা বেশি ছিল তার সাথে অনেক অনেক বেশি জনাব তারেক রহমান সাহেবের জন্য চাপ তৈরি করবে। জিয়াউর রহমান সাহেবের জামানাতে যারা ছিলেন মুসলিম লীগের, জামাতে ইসলামী, তারা অনেক প্রাজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, এবং এখনকার মতো ইন্টারনেট ছিল না। এবং তখন টিনের ছেলে কাওয়া বা 1 2 3 এই ধরনের স্লোগান হবে, এটা কল্পনাই করা যেত না। কোনো একজন সম্মানিত লোককে নিয়ে এ ধরনের কথাবার্তা বলবে, এটা কেউ মানে আউট অফ দেয়ার ইমাজিনেশন। কিন্তু এখন কি হলো, এখন এমন একটা বেয়াদব জেনারেশন আমাদের সামনে চলে এসেছে, এরা সবকিছু করতে পারে, যে কোনো মানুষকে নিয়ে যে কোনো কথা বলতে পারে, যে কোনো অপরাধ করতে পারে, এবং তাদের কোনো রকম অনুশোচনা বোধ নেই, লাজ নেই, লজ্জা নেই, অপমান বোধ নেই, কিচ্ছু নেই। একটা নতুন জেনারেশনের মধ্যে চলে আসছে। ফলে তারেক রহমান সাহেবকে এই জেনারেশন মোকাবেলা করে, এবং এই জেনারেশনের যারা দক্ষিণপন্থী গ্রুপ আছেন তারা আরো ডেঞ্জারাস। এই জিনিসগুলো যদি তাকে মোকাবেলা করতে হয় আগামী দিনগুলোতে, তাহলে তার দলের অস্তিত্ব থাকবে না। জিয়াউর রহমান সাহেব যখন দেখলেন যে তিনি জামাতের সঙ্গে পেরে উঠছেন না, তখন জামাতের রাজনীতিটাকে তিনি কৌশলে ডিফিকাল্ট করে দিলেন, যাকে বলা হয় জটিল করে দিলেন। এবং এই জন্য জামাতের একটা বিরাট, যারা জামাতের মধ্যে একসময় মুসলিম লীগ করতেন বা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, তাদের মধ্যে অনেককে তিনি মাঠে নামিয়ে দিলেন। অনেক ইন্টেলেকচুয়াল রয়েছেন, ইসলামপন্থী স্মার্ট লোক ছিলেন। বিশেষ করে ওই জমানাতে ইনকিলাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা মান্নান, অসাধারণ মেধাবী। বাংলাদেশে মানে এইরকম ইসলামপন্থীদের মধ্যে এইরকম মেধাবী, এরকম স্মার্ট লোক আপনারা যারা মাওলানা মান্নানকে দেখেননি তারা কল্পনাই করতে পারবেন না। এ যুগের মামুনুল হক, এ যুগের ডাক্তার শফিক, বা এ যুগে যে সকল জুনায়েদ হাবিবি যারা আছেন, মানে যদি আপনি মাওলানা মান্নানকে, মাওলানা মহিউদ্দিন খানকে, তারপরে হাফিজ হুজুর সাহেবকে, ওয়াইদুল হক, খতিব ওয়াইদুল হক, এদেরকে আপনি 1000 নম্বর দেন, তাহলে বর্তমান জমানাতে যারা আছেন তাদেরকে আপনি 1 নম্বর দিতে ইচ্ছা করবে না। আমি তাদের সঙ্গে চলেছি, আমি জানি এটা। তাদের জ্ঞানের গভীরতা, তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব, তাদের ধন সম্পদ, তাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, এটা কল্পনাই করা যায় না এই যুগে যারা দক্ষিণপন্থী রয়েছে। তো সেই জমানাতে তিনি জনাব তারেক রহমান সাহেব মাওলানা মান্নানকে নামিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে, এবং অত্যন্ত ক্যানিং, যেটাকে বলে ইংরেজিতে ক্যানিং, চালাকি করে, বুদ্ধি খাটিয়ে মাওলানা মান্নান যেভাবে জামাতকে কোণঠাসা করেছিল, এবং সেটা যদি না করতেন জিয়াউর রহমান সাহেব সঙ্গে, মানে জিয়াউর রহমান সাহেবের পক্ষে তখন জামাতকে মোকাবেলা করা সম্ভব ছিল না। কিন্তু এত কিছুর পরে কিন্তু জিয়াউর রহমান সাহেব দেখলেন যে না, হচ্ছে না, তিনি পারছেন না। একদিকে জাসদ, অন্যদিকে সর্বহারা পার্টি, অন্যদিকে যাকে বলা হয় এই দক্ষিণপন্থী অসংখ্য গ্রুপ, তারপরে মুসলিম লীগ, তার নিজের দল, মানে অন্তত 100টি ধড়িবাজ গ্রুপ তৈরি হয়ে গেল। এর মধ্যে সেনাবাহিনীতে একটার পর একটা বিদ্রোহ, এবং সেনাবাহিনীর সেই বিদ্রোহের সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চলে সমস্যা দেখা দিল। তো এই অবস্থাতে তিনি মনে করলেন যে এখন শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া সম্ভব নয়। ফলে তিনি নিজে কিন্তু আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন। এটা আওয়ামী লীগের জন্য নয়, তার নিজের জন্য। তারপর তিনি আওয়ামী লীগকে রিভাইভ করার পর দেখলেন যে আওয়ামী লীগ সেই দ্বন্দ্ব করে, সংঘাত করে, গ্রুপিং করে, 3 থেকে 4টা গ্রুপ হয়ে গেল, মিজান গ্রুপ হয়ে গেল। তারপরে শেষে যাকে বলা হয় আব্দুল মালিক উকিল গ্রুপ হয়ে গেল, আরেকটি আরো 2-3টি গ্রুপ হয়ে গেল বিভিন্নভাবে, মহিউদ্দিন গ্রুপ হয়ে গেল, বাকশালের আর একটা গ্রুপ হয়ে গেল। তখনও বাকশাল হয়নি, কিন্তু মানে ওই যারা কট্টরপন্থী বাকশাল ছিলেন তারা আলাদা হয়ে মোটামুটি 3 থেকে 4টি গ্রুপ হয়ে এমন দ্বন্দ্ব সংঘাত শুরু করে দিল।
তো সেদিকে আব্দুর রাজ্জাক, ডক্টর কামাল হোসেন, বরিশালের মহিউদ্দিন সাহেব, যার নাম ছিল চাকু মহিউদ্দিন, তুফাইল সাহেব, আমু সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ, জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, আরো অনেকে, মানে কোনো অবস্থাতেই আব্দুল মালিক উকিল, মানে টাঙ্গাইলের আব্দুল মান্নান, মানে এক একজনে ছিলেন রীতিমতো মহিরু। এর মধ্যে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী তখন দেশের বাইরে, যারা লতিফ সিদ্দিকী দেশের বাইরে, অন্যান্য যারা ছিলেন, মানে গ্রুপিং এর যন্ত্রণায় মানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেল। জিয়াউর রহমান চিন্তা করলো যে না, এটা সম্ভব নয়। তখন এই তিনি কিন্তু শেখ হাসিনাকে আনার উদ্যোগ নিলেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য। কারণ হলো তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানে বিশৃঙ্খলা, জামাতে বিশৃঙ্খলা, মুসলিম লীগে বিশৃঙ্খলা, তার নিজের দলে বিশৃঙ্খলা, এবং সে নিজের দলে বিশৃঙ্খলতা, মানে চট্টগ্রামের বিশৃঙ্খলতা বন্ধ করার জন্য, পলিটিক্যাল নেগোসিয়েশন করার জন্য গিয়েই তো তিনি মারা গেলেন, শহীদ হলেন। তো ওই অবস্থাতে তিনি শেখ হাসিনাকে ফেরত এনেছিলেন যেন তার একটা শক্ত প্রতিপক্ষ থাকে। কিন্তু শেখ হাসিনা আসার অল্প কিছুদিন পরে তিনি কিন্তু নিহত হন। ফলে তিনি রাজনীতির যে সুবাতাস, রাজনীতির যে সুখ, সেটা কিন্তু পাননি। একজন মিলিটারি ডিক্টেটর হিসেবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি যে তার শুভকর্ম, সেই শুভকর্ম নিয়ে তিনি বেঁচে আছেন। তো ওই অবস্থাতে যদি তার মৃত্যু হতো, তাহলে তার পরিণতিটা কি হতো বলা যায় না। যেহেতু একটা দুর্ঘটনার মাধ্যমে, একটা সেনা বিদ্রোহের মাধ্যমে, একটা অভ্যুত্থানের মাধ্যমে তার নির্মম হত্যাকাণ্ড হয়েছে, ফলে তিনি যে পাবলিক সেন্টিমেন্ট পেয়েছিলেন, এই কারণে জিয়াউর রহমান এখন সকল মানুষের সম্মান এবং মর্যাদার প্রতীক হয়ে আছেন। কিন্তু তার পলিটিক্যাল যে থিওলজি, ধর্মতত্ত্ব, তার যে পলিটিক্যাল, তিনি যে মানে যে একটা লিগেসি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই জিনিসটি বিএনপির যারা লোকজন আছে তাদেরকে বুঝতে হবে যে কেন তিনি আব্দুল হামিদ চৌধুরী, কেন তিনি আবুল মনসুর আহমদ, কেন তিনি ফেরদৌস আহমেদ কুরেশির মতো মানুষকে এতটা মর্যাদা দিতেন, এতটা মর্যাদা দিতেন। এই হলো একটা গ্রুপ। আর একটা গ্রুপ ছিল সেই আতর রহমান সাহেব, মশিউর রহমান যাদব মিয়া, শাহ আজিজুর রহমান, এদের মতো লোককে নিয়ে তারা আর একটা গ্রুপ ছিল। আর পার্লামেন্টকে জমিয়ে রাখার জন্য কাজী জাফর আহমেদ, মদুদ আহমেদ, ওবায়দুর রহমান, কে এম ওবায়দুর রহমান, তাদেরকে দিয়ে তিনি আর একটা গ্রুপ। কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ ছাড়া কিন্তু তার এই যে বাংলাদেশের সবচেয়ে মেধাবী লোকগুলোকে তিনি নেওয়ার পরেও কিন্তু তিনি স্বস্তি পান নাই। ব্যালেন্স করার জন্য তাকে কিন্তু আওয়ামী লীগটাকে রিভাইভ করার পরে আবার আওয়ামী লীগকে রিভাইভ শুধু করে না, ঐক্যবদ্ধ করার জন্য শেখ হাসিনাকে আনয়ন করতে হয়েছিল। বোঝার চেষ্টা করুন ওই সময়টাতে যে অবস্থা ছিল, অর্থাৎ 1975 সনের 7ই নভেম্বর থেকে আপনি জিয়াউর রহমান সাহেবের যে মৃত্যুর দিন পর্যন্ত, 81 সন পর্যন্ত বাংলাদেশের অবস্থা কিন্তু টারমাইল ছিল। উনি খুব শক্ত হাতে সবকিছু দমন করেছেন। কিন্তু ওই সময়টাতে যারা ছিলেন তারা বুঝতে পারবেন যে পলিটিক্যাল অবস্থা কোন পর্যায়ে ছিল। এখন বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে কোনো অবস্থাতে কিন্তু পলিটিক্স কোনো শেভে আসছে না, না জামাত, না বিএনপি, না এনসিপি, মানে কেউ এই পলিটিক্সটাকে শেভে আনতে পারছে না। আবার বিএনপি যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে, মির্জা ফখরুল সাহেবকে নিয়ে, মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে তারা অর্গানাইজ করার চেষ্টা করেছে, উইদাউট তারেক রহমান সাহেব ছাড়া এটা হচ্ছিল না। ফলে এই বিরাট পলিটিক্যাল যে শূন্যতা, সেই শূন্যতা দূর করার জন্যই কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনা হয়েছে বা তিনি এসেছেন। এখন তারেক রহমান সাহেব তিনি কতটা পারবেন কি পারবেন না, তার কতটা কর্তৃত্ব আছে বা নেই, এ সকল বিষয় নয়। যেদিন তিনি পাড়া দিয়েছে সেই দিন থেকে লোকজন ধরে নিয়েছে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি সব পারেন। আর এই যে তিনি সব পারেন, এই মোহটা থাকবে 6 থেকে 7 দিন। এই 6 থেকে 7 দিনের মধ্যে তাকে রাষ্ট্রনায়কের মতো কতগুলো সিদ্ধান্ত নিতে হবে। হয়তো অনেক সিদ্ধান্ত অপ্রিয়, কিন্তু সেই সিদ্ধান্তগুলোর মধ্যে আয়রনই থাকতে হবে। লৌহ মানবের মতো বা লৌহ মানবীর মতো তার সিদ্ধান্তগুলো রীতিমতো স্বাভাবিক যে প্রথা, তছনছ, গত 14 মাসে যে প্রথাগুলো তৈরি হয়েছে সেই প্রথাকে ভেঙে তছনছ করে দেবে। আপনি ফকল্যান্ড যুদ্ধের কথা যদি চিন্তা করেন, মার্গারেট থ্যাচারের সিদ্ধান্ত, 1971 সালে মুক্তিযুদ্ধ, 75-এর
যে এমার্জেন্সি ডিক্লারেশনের মাধ্যমে ইন্দিরা গান্ধী যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাকে বলা হয় লৌহ মানবী। আমেরিকাতে ঠিক কিউবাতে যখন মিসাইল নিয়ে মোতায়েন নিয়ে গন্ডগোল হলো, ঠিক সেই সময়তে জন এফ কেনেডি, আর যখন ইরান কন্ট্রা কেলেঙ্কারি হলো, ঠিক সেই সময়তে রোনাল্ড রিগান যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, এগুলোকে বলা হয় রাষ্ট্র নায়কোচিত সিদ্ধান্ত। কারো দিকে তিনি তাকাননি, জাস্ট তিনি একা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন। তো সেই ক্ষেত্রে এখন জনাব তারেক রহমান সাহেব কিভাবে এসছেন, পত্রপত্রিকায় নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, সামাজিক মাধ্যমে আরো বেশি বলা হচ্ছে। তিনি কি রাশিয়ার গ্রিন সিগন্যাল পেয়ে, ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে, ভারতের বন্ধুত্বের আশ্বাস পেয়ে, নাকি পশ্চিমাদের আশ্বাস পেয়ে, নাকি আমেরিকার আশ্বাস পেয়ে, নাকি নিউজ সাহেবের আশ্বাস পেয়ে এসছেন, ডাজ নট ম্যাটার। তাকে যে কাজটি করতে হবে সেটা হলো তার দলের যে বিশাল এই মুহূর্তে যে জনগণ আছেন তাদের মধ্যে একটা রাজনৈতিক সাম্যতা, ভারসাম্য আনার জন্য তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী লাগবে। এবং সেই প্রতিদ্বন্দ্বী যদি তিনি দাঁড়া করান জামাতকে, জামাতও শেষ, তিনিও শেষ। আবার তিনি যদি অতীতের মতো একটা জাতীয় সরকার করে জামাত সামাত সবাইকে নিয়ে যদি একটি ঐক্যবদ্ধ নির্বাচন, একটি জাতীয় সরকার করতে চান, তাহলে তার এই যে চেষ্টা, এটি হবে 2014 মতো, 2018 মতো, 2024 মতো আওয়ামী লীগের কার্বন কপি। আর তাকে যদি সত্যিকার অর্থে নেতা হিসেবে অমরত্ব লাভ করতে হয়, তাহলে এই রাজনীতিতে যদি তিনি ভারসাম্য আনতে না পারেন তাহলে হবে না। আর সেই ভারসাম্য আনার জন্য তার হাত দ্বারা যদি তার পিতার মতো আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, শেখ হাসিনা আসেন বা শেখ হাসিনা ছেলে সন্তানরা আসেন বা আওয়ামী লীগের যারা রিফাইন্ড নেতৃত্ব রয়েছে বা রিকনসিলিয়েশন বলতে যা বোঝায়, সেটি জনাব তারেক রহমান সাহেবের হাত দিয়ে হয়, আমি খুব বেশি আশ্চর্য হব না। বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনূস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন তারা নাকি আর ফিরবে না। একজন শান্তিতে নোবেল বিজয়ীর ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ীর মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন। এই ইউনূসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার, ইউনূস মহাজনের হাতে সে সময়ও নেই, সে শক্তিও তার অবশিষ্ট নেই। আর সে কারণেই তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবেই। তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে। বাংলাদেশের ক্ষমতার কাঠামো, নির্বাচনী বৈধতা, রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটি মাত্র প্রশ্নে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান, নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না? তিনি আওয়ামী লীগ বিরোধী, এটা সত্য, কিন্তু এই সত্যের অপর পিঠ তো তিনি দেখাচ্ছেন না। কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক, তার ক্ষমতার বৈধতা নেই, তিনি নির্বাচিত নন। তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন, সেটা তো স্বৈরাচারের পথ, ফ্যাসিস্টের পথ। নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য। তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ, কার্যক্রম স্থগিত, প্রার্থী অযোগ্য ঘোষণা, এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এখানেই মূল সংকটটা। অন্যায়, ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন, যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না। পৃথিবীর কোনো সংস্থাই, কোনো আদালত ইউনূসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য, সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়, বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে। নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনূস যে ভাষার কথা বলেছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরতে পারবে না, তাদের জায়গা নেই, অস্তিত্ব থাকবে না, এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা। শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না, কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না, রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে, অস্থিতিশীল করে তোলে।
এখানে আরো একটি বিষয় চোখে পড়ার মতো, ইউনূস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন, বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে। ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এটা রাজনৈতিক ভাষা, কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই, বরং উল্টো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা, মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে, মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত বা জামায়াত শিবির। যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন, তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন। জনগণ তো সেটা মানবেন না, কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই। ইউনূসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে। ইউনূসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে? আওয়ামী লীগের যত ভুলই থাকুক, দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর। তারা কারো নির্বাহী আদেশে জন্ম নেয়নি, তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না। এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস, এমনকি বাস্তব বিমুখ ধারণা। এটা ইউনূস বুঝতে পারছে। যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল, ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার। দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে, সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে, আর পরিচয়ই শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয়। আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে? বাস্তবতা তো অন্য কথা বলে। জামায়াত আগে থেকে পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে, কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কোথায় জিততে পারবে, কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে, সব তাদের হিসাব করা। বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক। একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে। তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে, তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই। বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো। ইউনূস সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে, আওয়ামী লীগ মুক্ত, যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে, এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনূস দেশের ভেতরে থাকা তার 50,000 কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন। কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয়। এখানে দল টিকে থাকে মাঠে, সংগঠনে, মানুষের মনে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি, জামায়াতকেও পারেনি। এখন ইউনূস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে, সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাঁজাখড়ি কল্পনা। এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন? দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে, নির্বাচনের পরে আরো বাড়বে, কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে। মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম, তাদের প্রিয় দল নেই। এর প্রভাব শুধু ফলাফলে নয়, ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে। যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত। দীর্ঘমেয়াদী অস্থিরতা, অবিশ্বাস, বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন। ইউনূস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই। তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায়। প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী, কোন জরিপে, কোন তথ্যের ভিত্তিতে? যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই 70%-এর বেশি, সেখানে কোনো দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়, অর্ধেক থাকে না, তাই না? বরং মানুষ হয় ভোট দেবে না, নয়তো সহিংস হয়ে উঠবে, প্রতারিত হবে। ভাবুন তো, তাতে সবচেয়ে বেশি কার লাভ, কার আবার জামায়াতের? এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে, ঠিক যেমন 75-এর পরে তারা গিয়েছিল। এখনকার পরিস্থিতি আরো একভাবে বিপজ্জনক। তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে, বিএনপি, জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো। বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন। জামায়াত সংগঠিত, কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল। তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে, মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে। জামায়াত এই হিসেব আগে কষেছে নিশ্চয়ই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইউনূস সরকার শত চেষ্টা করেও আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি
উত্তরটা হচ্ছে না। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই প্রচেষ্টায় রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে? বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না। এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে, আর সেই শক্তি কারা তা নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না। এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা, রাষ্ট্রীয় স্থিতিকে তা বহন করতে পারবে কিনা, প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম অসংখ্য প্রশ্ন। ইউনূস সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে, কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস, তার সঙ্গে অনিশ্চয়তা, বিভাজন, ভবিষ্যৎ সংঘাতের বীজ। আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই, কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা। যদি জনসমর্থন থাকে, যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে, আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার দরকারও হয় না। ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয়, যদি ব্যালটে সুযোগ দেওয়া হয়। এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে, কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগোচর থাকে না। আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে, কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না, আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপরই ভর করতে হবে। প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে, ইউনূস কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন, নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজেও অনুমান করতে পারছেন না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না। রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে একপক্ষীয় রাজনীতি সহ্য করে না। যে দলই হোক, তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ, কোনো নির্বাহী আদেশ নয়। ইউনূস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায়, এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে। আপনি দেখে নিন, এই সত্য বদলাবে না।